সুপ্রিয় শিক্ষার্থীরা, শ্রীরামশ্রী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, শ্রীরামশ্রী হাই স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথপুর, সুনামগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি কোন বিষয়ে আমরা আলোচনা করব সেই পাঠ ঘোষণার জন্য তোমাদের সামনে আমি একটি চিত্র রেখেছি। এই চিত্র থেকে তোমাদেরকে অনুধাবন করতে হবে যে আজকের ক্লাসে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা আজকের ক্লাসে কোন বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা অনেকেই সঠিকভাবে অনুধাবন করতে পেরেছ। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে, যেটি তোমাদের রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আজকের পাঠ শিরোনাম তড়িৎ বিশ্লেষণ। চলো আলোচনা করা যাক তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে। এই পাঠ থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে তা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কি তা বলতে পারবে, তড়িৎ বিশ্লেষণ কোষের গঠন ব্যাখ্যা করতে পারবে, তড়িৎ বিশ্লেষণের কৌশল আলোচনা করতে পারবে এবং দৈনন্দিন জীবনে তড়িৎ বিশ্লেষণের যে গুরুত্ব তা আলোচনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল পাঠে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটি একটি তড়িৎ বিশ্লেষণ কোষ বা তড়িৎ বিশ্লেষণ কোষ। এই কোষটি থেকে আমরা অনুধাবন করব যে তড়িৎ বিশ্লেষণ মূলত কি। যে আসলে একটা হলো মুখস্থ করে শেখা আর একটা হলো নিজের চোখে দেখে শেখা। তো আজকে আমরা মুখস্থ নয়, নিজের চোখে দেখে শিখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি তড়িৎ বিশ্লেষণ কোষ রয়েছে এবং এই বর্তনীতে তোমরা অনেক কিছুই দেখতে পাচ্ছ, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনায় যাচ্ছি। প্রথম আমাদের আজকের আলোচনার যে মূল প্রথম বিষয়টি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কি। এখানে দেখা যাচ্ছে যে দুপাশে দুটি তড়িৎদ্বার রয়েছে, অ্যানোড এবং ক্যাথোড, আর এখানে একটি ব্যাটারি রয়েছে যেটা বৈদ্যুতিক সোর্স বা উৎস হিসেবে কাজ করে। তো এই ব্যাটারির সাহায্যে যখন আমরা এই কোষের ভিতরে তড়িৎ চালনা করছি, তো এখানে একটি দ্রবণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই দ্রবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, অর্থাৎ আমরা যেটাকে খাদ্য লবণ বলে থাকি। এই খাদ্য লবণের দ্রবণ এখানে রয়েছে এবং দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আয়নিত অবস্থায় রয়েছে, অর্থাৎ সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করেছে। তো যখন ঠিক যে মুহূর্তে আমরা এখানে বিদ্যুৎ বর্তনী পূর্ণ করব অর্থাৎ বর্তনী সংযোগ দিব, তো দেওয়ার সাথে সাথে এখানে কিছু বিক্রিয়া সংঘটিত হচ্ছে এবং এই বিক্রিয়া সংঘটিত হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরাইড আয়নটি ইলেকট্রন গ্রহণ করে প্রথমে ক্লোরিন পরমাণু এবং দুটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া এখানে সংঘটিত হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের কারণে এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কারণে বিদ্যুৎ প্রবাহিত করার কারণে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। যেটা অ্যানোডে আমরা দেখলাম যে ক্লোরাইড আয়নটি ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরাইড আয়নটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে এবং দুটি ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম প্লাস, এখানে সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে এবং পরবর্তীতে এই সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। তো আমরা সামগ্রিকভাবে যেটা দেখছি এখানে যে তড়িৎ বিশ্লেষণ মূলত হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় দ্রবণের ভিতর দিয়ে বা পদার্থের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় তাহলে সেখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে এখান থেকে আমরা এতক্ষণে অনুধাবন করতে পেরেছি যে তড়িৎ বিশ্লেষণ কি। যে আমরা পরের স্লাইডে দেখছি যে প্রক্রিয়ায় বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে ওই পদার্থটি রাসায়নিকভাবে বিয়োজিত বা বিশ্লেষিত হয়, উক্ত প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। হয়তো এই সংখ্যাটা তোমাদের কাছে একটু জটিল মনে হচ্ছে, এজন্য আমি আরো সহজ করে দিচ্ছি। যে প্রক্রিয়ায় তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ মোটেই কোনো কঠিন বিষয় নয়, মোটেই কোনো জটিল বিষয় নয়। এটি হচ্ছে এমন একটি তড়িৎ বিশ্লেষণ কোষ যেখানে আমরা বিদ্যুৎ প্রবাহ চালনা করার সাথে সাথে সেখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, এটাকে আমরা বলে থাকবো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। আর যেই
কোষের মধ্যে যে বর্তনীর মধ্যে এই বিক্রিয়াটি সংঘটিত হয় সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। এখানে সম্পূর্ণ বর্তনীটি একটা রয়েছে, আমরা একটু আগে আলোচনা করলাম যে তড়িৎ বিশ্লেষণ কি। এবার আমরা এখানে একটা বর্তনী দেখতে পাচ্ছি, যে বর্তনীতে আমরা ইলেকট্রোলাইসিস করছি বা তড়িৎ বিশ্লেষণ ঘটছে। এই বর্তনীটাকে আমরা কি বলবো? তোমরা একটু চিন্তা করে বলার চেষ্টা করো তো। তোমরা অনেকেই সঠিকভাবে বলতে পেরেছো। আর এখান থেকে দেখে নাও যে আমরা এই সম্পূর্ণ বর্তনীটিকে বলতে পারি তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। একটু আগে আমরা জানলাম যে তড়িৎ বিশ্লেষণ কি, অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে যদি সেখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় সেটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ। আর যেই পাত্রের মধ্যে এবং যেই সার্কিটের মধ্যে এই বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে সামগ্রিক প্রক্রিয়াটাকে আমরা ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষ বা তড়িৎ বিশ্লেষক কোষ আমরা বলতে পারি। তো এবার এসো আমরা এই তড়িৎ বিশ্লেষণ কোষের নিয়ে একটু আলোচনা করছি। যে কোষে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলে। একেবারে সহজ না? যে কোষে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলে। আমরা যেমন পূর্বের স্লাইডে দেখলাম যে এখানে এই সামগ্রিক প্রক্রিয়াটিতে তড়িৎ বিশ্লেষণ সম্পন্ন করা হচ্ছে, এজন্য আমরা এটাকে কি বলবো? তড়িৎ বিশ্লেষক কোষ। এই তড়িৎ বিশ্লেষণ কোষের বা তড়িৎ রাসায়নিক কোষের কয়েকটি অংশ রয়েছে। এই অংশগুলো আমরা দেখছি এখানে, যে একটা হলো উপরে সবার উপরে রয়েছে ব্যাটারি বা আমরা এটাকে বৈদ্যুতিক সোর্স বলতে পারি, পরিবাহী রয়েছে, তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষক। এই কয়েকটি পদার্থ নিয়েই কিন্তু ইলেকট্রোলাইসিস প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আর এগুলোকে বলা হয় ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার বিভিন্ন অংশ, তড়িৎ বিশ্লেষণ কোষের বিভিন্ন অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনায় এবার যে এসেছি, তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্র থেকে তোমাদেরকে অনুধাবন করতে হবে যে এগুলো মূলত কি। এরপরে আমরা উত্তরে যাব। তোমাদের ভিতরে আগ্রহ সৃষ্টি করার জন্য, তোমাদের ভিতরে প্রেরণা সৃষ্টি করার জন্য আমি একটা চিত্র নিয়ে এসেছি যে এখানে যে আমরা এই যে দেখতে পাচ্ছি এগুলো কি, তারপরে এই যে কালো কালো দেখা যাচ্ছে এগুলো কি। তো এতক্ষণ তোমরা একটু চিন্তা করো, আমি পূর্বে কিছু দেখিয়েছি, আবার তোমরা অনুধাবন করো। এবার নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে এগুলো মূলত হচ্ছে পরিবাহী। এগুলো হচ্ছে মূলত পরিবাহী, যেগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় বা বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে পরিবাহী পদার্থ বলে। তো এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে বা তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে আমরা দুই ধরনের পরিবাহী খুঁজে পাই। একটা হলো ইলেকট্রনিক পরিবাহী, যেটা ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। আরেকটি হচ্ছে তড়িৎ বিশ্লেষক পরিবাহী, যেটাকে ইলেকট্রোলাইটিক বলা হয়, যেটা আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। এবার এসো আমরা পরের স্লাইডে দেখছি যে ইলেকট্রনিক পরিবাহী কি। যে সকল পরিবাহী ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে ইলেকট্রনিক পরিবাহী বলে। যে সকল পরিবাহী ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে ইলেকট্রনিক পরিবাহী বলে। যেমন এখানে সকল ধাতু, গ্রাফাইট, সাধারণত তামা, বিশেষ করে তামা বা অ্যালুমিনিয়ামের তারে যে বিদ্যুৎ পরিবহন হয় এটা মূলত ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ পরিবহনটা ঘটে। অন্যদিকে অধাতুর মধ্যে এমন একটি অধাতু রয়েছে যেমন গ্রাফাইট। এই গ্রাফাইট তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা যে কাঠ পেন্সিল ব্যবহার করি, এই কাঠ পেন্সিলের ভিতরে একটি কালো অংশ রয়েছে যেটা দিয়ে আমরা লিখে থাকি, এটা হচ্ছে গ্রাফাইট। এটা বিদ্যুৎ পরিবহন করে, এটা কার্বনের একটি রূপভেদ। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি মনিটরে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটা হলো একটা ইলেকট্রনিক পরিবাহী, যেটা ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি দুটি দণ্ড, এগুলো হচ্ছে মূলত গ্রাফাইট দণ্ড। আমরা এই ইলেকট্রোলাইটিক সেলে আমরা গ্রাফাইট দণ্ড ব্যবহার করেছি। এই গ্রাফাইট দণ্ড দুটি হচ্ছে ইলেকট্রনিক পরিবাহী, যেগুলো ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে থাকে। এরপরে এসো আমরা আলোচনা করব যে তড়িৎ বিশ্লেষক পরিবাহী কি। যে সকল পরিবাহী দ্রবীভূত বা বিগলিত অবস্থায় আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষক পরিবাহী বলা হয় বা ইলেকট্রোলাইটিক বলা হয়।
তাহলে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে, আরেকটা হচ্ছে আয়নের মাধ্যমে। যেটা ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করছে সেটাকে আমরা বলি ইলেকট্রনিক, আর যেটা আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করছে সেটাকে আমরা বলছি ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষ রয়েছে, এই তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে আমরা এখানে একটা সলিউশন ব্যবহার করেছি। এই সলিউশন হলো মূলত এখানে পানির সাথে সোডিয়াম ক্লোরাইড রয়েছে। এই সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। এই আয়নিক যৌগটা কি করে? আয়ন সৃষ্টির মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে এবং এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। এজন্য এটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা ইলেকট্রোলাইটিক। প্রিয় শিক্ষার্থীরা, যে সমস্ত পদার্থ সাধারণত আমরা একটু আগে দেখলাম, যে সমস্ত পদার্থ বিদ্যুৎ পরিবহন করছে, আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করছে, সেগুলোকে আমরা বলে থাকি ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। কিন্তু যে সকল পদার্থ, কিছু পদার্থ রয়েছে যেমন চিনি রয়েছে, গ্লুকোজ রয়েছে, চিনি গ্লুকোজ এগুলো কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না। এই জন্য আমরা এগুলোকে বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এমনকি এটা এই জন্য বলা যেতে পারে যে এই সমস্ত পদার্থের ভিতর দিয়ে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে কি হয়, যে এই পদার্থগুলো রাসায়নিকভাবে বিয়োজিত বা বিশ্লেষিত হয় না। তো যে সকল পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। অথবা আমরা এইভাবে বলতে পারি, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিগলিত অবস্থায় তড়িৎ প্রবাহিত করলে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না তাদেরকে আমরা বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি বলছি, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখো, কারণ এই ক্লাসের পরে তোমাদের মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন রয়েছে, তাহলে তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে এবং তোমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। এবার আমরা আরেকটি প্রশ্ন রেখেছি তোমাদের সামনে। আমরা প্রথমে প্রশ্ন করব, এরপর প্রশ্নের উত্তর দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কি, টিচিং দিয়ে আমি দেখিয়েছি এগুলো কি। আমি একটু আগে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করেছি, তারপর আবার আমি তোমাদের সামনে প্রশ্ন ছুড়ে দিলাম যে এগুলো কি। তো ভয় পাওয়ার কিছু নেই, প্রশ্নের উত্তর আমরা এখনই পেয়ে যাব। তো এগুলো হচ্ছে মূলত তড়িৎদ্বার। আমরা কিছুক্ষণ আগে যখন তড়িৎ বিশ্লেষণ কোষের বিভিন্ন পার্ট, বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছিলাম, তো ওইখানে একটা অংশ ছিল পরিবাহী পড়েছিল তড়িৎদ্বার। তো এগুলো হচ্ছে মূলত তড়িৎদ্বার। তড়িৎদ্বার কাকে বলে এটাই এখন আমরা আলোচনা করব। এই তড়িৎদ্বারগুলো মূলত ইলেকট্রনিক এবং ইলেকট্রোলাইটিক পদার্থ রয়েছে, অর্থাৎ তড়িৎ পরিবাহী যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং ইলেকট্রনিক পরিবাহীর মধ্যে যে একটা যোগসূত্র রক্ষা করে, অর্থাৎ ব্যাটারির সাথে যে তারটা এসেছে এই তারের সাথে এবং পাত্রের মধ্যে যে সোডিয়াম ক্লোরাইডের সলিউশন রয়েছে এই সলিউশনের সাথে একটা যোগসূত্র স্থাপন করে। তড়িৎ বিশ্লেষ্য কোষের দ্রবণে নিমজ্জিত ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড, যা ইলেকট্রনিক পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে যোগসূত্র স্থাপন করে, তাকে আমরা কি বলবো? তড়িৎদ্বার। সাধারণত তড়িৎদ্বার হিসেবে জিঙ্ক, কপার বা গ্রাফাইট ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। যেমন আজকে যে তড়িৎদ্বার বা যে তড়িৎ বিশ্লেষণ কোষ নিয়ে আমরা আলোচনা করছি, এই কোষে মূলত আমরা গ্রাফাইট দণ্ড ব্যবহার করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে দুপাশে দুটো গ্রাফাইট দণ্ড, দুপাশে কালো করে দুটি দণ্ড, এগুলো হচ্ছে গ্রাফাইট দণ্ড। এই ধরনের গ্রাফাইট দণ্ড তোমরা যে ব্যাটারি রয়েছে বা শুষ্ক কোষ ড্রাই সেলের ভিতরে এই ধরনের গ্রাফাইট দণ্ড তোমরা পেয়ে থাকবে, ঠিক মাঝখানে থাকে, এগুলো হচ্ছে গ্রাফাইট দণ্ড। তো এই যে তড়িৎদ্বার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। তোমাদের সিলেবাসের মধ্যে যেটা রয়েছে তড়িৎদ্বার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। এসো আমরা অ্যানোড এবং ক্যাথোড নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা অ্যানোড নিয়ে আলোচনা করছি। তো এরকম অনেকগুলো সংজ্ঞা রয়েছে। তো তোমরা আসলে বিজ্ঞানের স্টুডেন্ট, তোমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারবে মূল তত্ত্ব যদি ঠিক থাকে। এখানে বলে দেওয়া আছে যে তড়িৎ বিশ্লেষক কোষ বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে বা তড়িৎ বিশ্লেষক কোষে বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটি যুক্ত থাকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি সোর্স, এইটা এই পাশে হচ্ছে ধনাত্মক প্রান্ত, এই পাশে হচ্ছে ঋণাত্মক প্রান্ত। এই ধনাত্মক প্রান্তের সাথে আমরা এখানে একটা গ্রাফাইট দণ্ড লাগিয়ে দিচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে
অ্যানোড, এবং অ্যানোডের জারণ বিক্রিয়া ঘটে বলতে বোঝাচ্ছে যে এখানে ইলেকট্রন ত্যাগ করা হয়। ক্লোরাইড আয়নটি তার 18টি ইলেকট্রন আছে এখানে, যেহেতু সে একটি ইলেকট্রন গ্রহণ করেছে, তো 18টি ইলেকট্রন থেকে সে একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে এখানে জারণ ঘটছে, এটাকে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার ঘটনাকে বলা হয় জারণ বিক্রিয়া। তো এখানে জারণ বিক্রিয়া ঘটছে। এটা হলো একটা সংজ্ঞা যে তড়িৎ বিশ্লেষক কোষে বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তাকে কি বলা হয়? অ্যানোড বলা হয়। কিন্তু আমি তোমাদের জন্য আরো একটি মজার সংজ্ঞা নিয়ে এসেছি, সেটি হচ্ছে যে তড়িৎদ্বার অ্যানায়নকে আকর্ষণ করে, অর্থাৎ ঋণাত্মক আয়ন, এখানে ক্লোরাইড আয়ন, এই ক্লোরাইড হচ্ছে অ্যানায়ন, এই অ্যানায়নটাকে নিজের দিকে আকর্ষণ করছে, এটাই হচ্ছে অ্যানোড। তোমরা দেখতে পাচ্ছ সে ক্লোরাইড আয়নকে অর্থাৎ অ্যানায়নকে নিজের দিকে টেনে নিয়ে এসেছে। তাহলে তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো, যে সকল তড়িৎদ্বার বা যে তড়িৎদ্বার ঋণাত্মক আয়ন বা অ্যানায়নকে আকর্ষণ করে অ্যানোড। দেখো অ্যানোডের সাথে অ্যানায়নের একটা গভীর মিল রয়েছে, তাই না? এইটা আমরা বুঝতে পারি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ক্লোরিন পরমাণু আরেকটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী, এবার এসো আমরা ক্যাথোড নিয়ে আলোচনা করব। তো এখানে তোমাদের বইয়ের মধ্যেও সংজ্ঞায় বলে দেওয়া আছে যে তড়িৎ বিশ্লেষক কোষে বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারকে ক্যাথোড বলে। আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাটারি, এবং পিছনের যে সাইডটা এটা হলো ঋণাত্মক তড়িৎদ্বার। তো ব্যাটারির পিছনের দিকে ঋণাত্মকই হয়ে থাকে, কারণ এখানে জিঙ্কের যে কোটাটা রয়েছে, জিঙ্কের কোটাটা ইলেকট্রন ত্যাগ করতেছে, সেই ইলেকট্রনটা আবার এখান থেকে প্রবাহিত হয়ে এদিক দিয়ে আবার এদিকে প্রবেশ করতেছে। তো এই যে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বার, সেটাকে আমরা ক্যাথোড বলবো। তো এখানে মজার আরেকটা উত্তর রয়েছে, সেটি হচ্ছে যে যে তড়িৎদ্বার ক্যাটায়নকে আকর্ষণ করে তাকে আমরা ক্যাথোড বলতে পারি। এখানে দেখতে পাচ্ছি যে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। এখানে দেখতে সোডিয়াম প্লাস আয়ন, অর্থাৎ তার 10টি ইলেকট্রন রয়েছে, এখানে সে ইলেকট্রনের একটু অভাবে ভুগছে, সে একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে, এবং পরবর্তীতে এই সোডিয়াম পরমাণুটা পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পানি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। এটা নিয়ে বিস্তারিত পরে আমরা আলোচনা করব। তাহলে এতক্ষণ আমরা জানলাম যে অ্যানোড কি এবং ক্যাথোড কি। অ্যানোড হচ্ছে যেটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, সেটাই হচ্ছে অ্যানোড, বা যেটা অ্যানায়নকে আকর্ষণ করে সেটি হচ্ছে অ্যানোড। আর ক্যাথোড হচ্ছে কোনটি? যেটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়ে থাকে এবং যেটি ক্যাটায়নকে আকর্ষণ করে সেটি হচ্ছে ক্যাথোড। তোমরা যে কোনো ভাবে উত্তরটি দিতে পারো, মূল কথা হলো তোমাদেরকে বুঝতে হবে বিষয়টা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে এখন একটু আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বারবার ছবিটি দেখালাম এবং তোমাদেরকে বলেই দিয়েছিলাম তোমাদের একটা পরীক্ষা হবে। তো একটা পরীক্ষার মধ্যে আমরা চলেছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি ই, কিন্তু কোনো নাম দেওয়া নেই। তোমরা একটু নিজে আন্দাজ করার চেষ্টা করো যে এগুলো আসলে মূলত কি, এই জিনিসটা কি, যে বি দিয়ে দেখানো হচ্ছে এটা কি, সি বা কি, ডি দ্বারা কি বোঝানো হচ্ছে, ই দ্বারা কি বোঝানো হচ্ছে, একটু ঠিক করো। এতক্ষণে নিশ্চয়ই তোমরা যারা খুব মনোযোগ সহকারে দেখছো এবং মনোযোগ সহকারে সিএমসি অনলাইন স্কুলের সাথে আছো, তারা নিশ্চয়ই এতক্ষণে অনুধাবন করতে পেরেছো। এবার তোমাদের চোখের পর্দাটা, আমাদের স্ক্রিনের পর্দাটা উঠিয়ে দিচ্ছি। এ ছিল ব্যাটারি, বি ছিল অ্যানোড, সি ছিল ক্যাথোড, সি এর সাথে ক্যাথোডের নামটা অনেক সুন্দর মিল আছে, আর ডি ছিল তড়িৎ বিশ্লেষক, ইলেকট্রোলাইটিক পদার্থ। আর এখানে এই চিহ্ন দ্বারা আমি আয়নকে বুঝিয়েছি, কিন্তু দুটো আয়ন দেখা যাচ্ছে, কিন্তু আসলে হাজার হাজার আয়ন রয়েছে। তোমাদের দেখার সুবিধাতে আমি দুটো আয়ন দিয়েছি, ক্লোরাইড আয়ন এবং সোডিয়াম আয়ন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাচ্ছি বিস্তারিততে। আমরা এখন কৌশল নিয়ে আলোচনা করব যে তড়িৎ বিশ্লেষণটা মূলত কিভাবে ঘটে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রের মধ্যে এখানে এই পাশে ক্যাথোড রয়েছে, এই পাশে অ্যানোড রয়েছে। কোন দিক থেকে শুরু করি? আমি অ্যানোড দিয়ে শুরু করলাম। এখানে যখন সলিউশনটি রয়েছে, এখানে সোডিয়াম প্লাস আয়ন এবং এখানে ক্লোরাইড আয়ন রয়েছে, দুটি আয়ন। আর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে যেটা হয় যে এখানে আমরা একটি বাইরে থেকে শক্তি ব্যবহার করে, সোর্স ব্যবহার করে, যেমন ব্যাটারি ব্যবহার করেছি, এখানে
এই ব্যাটারিটা হচ্ছে আমাদের শক্তির উৎস। এখান থেকে এই যে পিছন সাইড থেকে ঠিক ইলেকট্রন এদিক থেকে এদিকে আসছে, তো ইলেকট্রন আর এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামটাকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ। এটা পজিটিভ চার্জ, তো ইলেকট্রন নেগেটিভ চার্জ। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ চার্জ দেখতে পাচ্ছি, এই পাশে আমরা পজিটিভ প্রান্ত। আর ক্লোরাইড যে রয়েছে এটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। তো তাদের যে একটা বৈশিষ্ট্যসূচক ধর্মের কারণে যখন আমরা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়াটা শুরু করব এবং এখানে সুইচ অন করব, আমরা ব্যাটারির সাথে কানেক্টেড করব এবং এখানে পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের সলিউশন অলরেডি দেওয়া আছে, তখন অ্যানোডে যে বিক্রিয়াটি ঘটে, অ্যানোডে ঘটে কি যে এখানে ক্লোরিনের ইলেকট্রন বেশি রয়েছে, অর্থাৎ ক্লোরিনের 17টি ইলেকট্রন। আমরা জানি যে ক্লোরিন পরমাণুর 17টি ইলেকট্রন, কিন্তু ক্লোরাইড একটি ইলেকট্রন গ্রহণ করে 18টি ইলেকট্রন রয়েছে। তো যখন এখানে বিদ্যুৎ প্রবাহ চালনা করাবে তখন কি করবে যে এই যে ক্লোরাইড আয়নটি রয়েছে, এই ক্লোরাইড আয়নটি এসে এখানে একটি ইলেকট্রন ত্যাগ করবে। এই একটি ইলেকট্রন যখন এখানে ক্লোরাইড আয়ন ত্যাগ করবে, এই ইলেকট্রনটি এদিক থেকে এই তার ব্যাটারির ভিতর দিয়ে চলে যাবে। আচ্ছা, আমরা কিন্তু জানি যে এই যে ব্যাটারিটা এটা একটা পাম্প যন্ত্রের মতো কাজ করে। যেমন আমাদের ওয়াটার পাম্প রয়েছে, ওয়াটার পাম্প কিন্তু একদিক থেকে পানি টেনে নিয়ে আরেক দিকে দেয়, ঠিক ব্যাটারির পজিটিভ প্রান্তটা সে করে ইলেকট্রনের পাম্প। এটা কিন্তু একটা ইলেকট্রনের পাম্প মেশিন। তো ইলেকট্রনের পাম্প হিসেবে কাজ করে। তো সে এদিক থেকে ইলেকট্রন গ্রহণ করে এদিক দিয়ে পিছন দিক দিয়ে আবার বের করে দেয়, আবার এই দিক দিয়ে আসে, এভাবে ইলেকট্রনের পাম্পের মতো কাজ করে। তো এখানে সে ক্লোরিন যখন একটি ইলেকট্রন ত্যাগ করবে এখানে এবং ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, ক্লোরিন পরমাণুতে পরিণত হওয়ার পরে সে আরো একটি ক্লোরিনের সাথে বন্ধন গঠন করে যদি একটি ক্লোরিন অণু তৈরি করবে এবং ক্লোরিন গ্যাস হিসেবে এটা চলে যাবে। যদি আমরা এটাকে সংরক্ষণ করতে পারি তো এই ক্লোরিন গ্যাসকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারবো, ব্যবহার করতে পারবো। তো এই যে ইলেকট্রনটা এদিক থেকে আবার চলে যাচ্ছে, ঠিক এখানে ক্যাথোডে চলে যাচ্ছে। ক্যাথোডে এসে যে এখানে সোডিয়াম রয়েছে, সোডিয়ামের একটি ইলেকট্রনের ঘাটতি রয়েছে, এই ইলেকট্রনের ঘাটতির জন্য সে কি করছে, এখানে কাছাকাছি যাচ্ছে এবং এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হয়ে যাচ্ছে। আসলে উচ্চতর ক্লাসে এই বিষয়টা একটু জটিল, কিন্তু তোমাদের ক্লাসে খুব সহজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের সিলেবাসে যতটুকু আছে ততটুকু আমি আলোচনা করছি। অষ্টম শ্রেণীর সিলেবাসে যতটুকু আলোচনা আছে, যেখানে সোডিয়াম প্লাস এবং সোডিয়াম প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে। আর অন্যদিকে যে এখানে যে সোডিয়াম রয়েছে এবং সে হাইড্রোজেনের পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। আমরা জানি পানির দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে এইচ আর একটা হলো ওএইচ। এইচটা হলো প্লাস অংশ আর ওএইচটা হলো ঋণাত্মক অংশ বা নেগেটিভ অংশ। তো সোডিয়াম কি করতেছে, হাইড্রোক্সাইডের সাথে যুক্ত করে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা শিল্পক্ষেত্রে বা বিভিন্ন সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা কৌষ্টিক সোডার উৎপাদনে কিন্তু এই বিক্রিয়াটি সম্পন্ন করা হয়। তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে এবং পানি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এই ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা পাচ্ছি কি পাচ্ছি, এখানে ক্লোরিন গ্যাস পাবো, আমরা এখান থেকে হাইড্রোজেন গ্যাস পাবো, সেই সাথে আমাদের যে টয়লেট ক্লিনার হিসেবে যে কৌষ্টিক সোডা ব্যবহার করি, কৌষ্টিক সোডা আমরা এখান থেকে পাবো। তো সামগ্রিক যে এই যে তড়িৎ বিশ্লেষণ কৌশলটা এইভাবেই সংগঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে অনেক উপকার ভোগ করে থাকি। যেমন যারা ডায়াবেটিস রোগী রয়েছে, এই ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার চেক করার জন্য যে একটি মেশিন, সুগার মাপার একটা মেশিন ব্যবহার করা হয়, এই মেশিনটা কিন্তু মূলত তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এখানে গ্লুকোজের তড়িৎ বিশ্লেষণ করা হয় এবং কি পরিমাণ গ্লুকোজ এখানে বিশ্লেষিত হচ্ছে সেটা একটা কাউন্টার মেশিন থেকে, ভিতরে কাউন্টার থেকে, এই কাউন্টারে সেটা গণনা করা হয় এবং মাপা হয়। তো দৈনন্দিন জীবনে এরকম আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি যেখানে আমাদের তড়িৎ বিশ্লেষণ অত্যন্ত প্রয়োজন। তোমরা হয়তো শীতের দিনে অনেকেই ওয়াটার হিটারে তোমরা গরম পানি করে থাকো, পানি গরম করে থাকো, তো ওইখানেও কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে। কিছু এরকম আছে ওয়াটার হিটার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের পাঠটি থেকে তোমরা কি কি শিখতে পেরেছো বা কি কি জ্ঞান লাভ করবে, বা ভিডিওটিকে তোমরা চাইলে পরে বারবার প্লে করে দেখতে পারবে। যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আমরা সেগুলোর জন্য সমাধান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের পাঠে আমরা যে জিনিসটি আমরা জানতে পেরেছি বা তোমাদের কাছে আছে, এরকম আরো অনেক প্রশ্ন হতে পারে যে তড়িৎ বিশ্লেষণ কি, তড়িৎ বিশ্লেষক কোষ কি, অ্যানোড কি, ক্যাথোড কি, তড়িৎ বিশ্লেষ্য কি, তড়িৎ অবিশ্লেষ্য কি, এগুলো তোমরা পেয়েছো। যেহেতু তোমাদেরকে এখন সরাসরি প্রশ্ন করা সম্ভব নয়,
অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোডে কি ধরনের বিক্রিয়া ঘটে, ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া ঘটে, দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম হলো, দুটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম হলো, তড়িৎ বিশ্লেষ্য কোষের শক্তির উৎস কি, আমরা তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহার করেছি। এই প্রশ্নগুলো তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই ভিডিওতেই পাবে। এজন্য বারবার প্লে করে করে যখন দেখবে তোমাদের জন্য খুব সহজ হবে। আর পরিশেষে তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজটা তোমরা করবে, করে আমাদেরকে কমেন্টে তোমরা উত্তরটা লিখে জানাতে পারবে। সেটা খুব একটা বেশি পরিশ্রম হবে না তোমাদের, আশা করি। যে বাড়ির কাজটি হচ্ছে দৈনন্দিন জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব আলোচনা করো। আমি কিছু গুরুত্ব দিয়েছি। আসলে বাড়ির কাজটা হয় অনুসন্ধানমূলক, যেটি সরাসরি কোনো বইয়ে থাকে না বা কোনো গাইডে থাকে না। এটা তোমাদেরকে গবেষণা করে অনুসন্ধান করে বের করতে হবে। তোমরা চাইলে বিভিন্ন রকম বিজ্ঞাপন বা বিভিন্ন রকম সার্চের মাধ্যমে তোমরা এগুলো বের করতে পারো যে এই তড়িৎ বিশ্লেষণ কি কি কাজে ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্তমান যে পরিস্থিতি, এই করোনার সংকটকালে আমরা নিজেদের ঘরে আছি, এই জন্য আমরা দেখা সাক্ষাৎ করতে পারছি না বা দেখা সাক্ষাৎ করাটা আমাদের জন্য উচিত নয়। বরং আমরা নিজেদের ঘরে থেকে নিরাপদে থাকার চেষ্টা করব এবং এই সময়ে আমরা কিন্তু আমাদের জীবন যুদ্ধে পড়াশোনা এটা চালিয়ে যাব। এই পড়াশোনা থেকে আমরা কিন্তু কখনোই বিমুখী থাকবো না, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও সিএমসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।